হে বন্ধুরা, ভ্যাটিকান সিটি কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর পবিত্র এই তীর্থস্থানটিকে বাইরে থেকে দেখে সাধারণ মনে হলেও আমি যদি বলি এই পবিত্রতার আবরণের নিচে লুকিয়ে আছে এমন এক অন্ধকার, এমন এক গভীর রহস্য যা আপনার পাঠ্য বইয়ের ইতিহাসকে এক মুহূর্তে মিথ্যে প্রমাণ করে দিতে পারে। হাজার হাজার বছর ধরে ভ্যাটিকান শুধু ধর্ম প্রচারই করেনি, বরং পৃথিবীর সবথেকে বড় সিক্রেট বা গোপনীয়তাগুলোকে সযত্নে লুকিয়ে রেখেছে। এমন সব সত্য যা সামনে এলে হয়তো আমাদের সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হবে। সম্প্রতি 500 থেকে 5000 বছর পুরনো কিছু ভল্ট খোলা হয়েছে, আর তার ভেতর থেকে যা বেরিয়ে এসেছে তা বিজ্ঞান, ইতিহাস এবং স্বয়ং ধর্মকেও এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যেমনটা আমরা জানি, ভ্যাটিকান বিশ্বের ক্ষুদ্রতম দেশ, কিন্তু এর প্রভাব বিশ্বব্যাপী। শতাব্দীর পর শতাব্দী ধরে পোপেরা কেবল ধর্মীয় নেতাই ছিলেন না, তারা ছিলেন রাজা, রাজনীতিবিদ এবং কখনো কখনো যুদ্ধনেতাও। তাদের হাতে ছিল অসীম ক্ষমতা, আর এই ক্ষমতা ধরে রাখার জন্য তারা তৈরি করেছিলেন এক দুর্ভেদ্য দুর্গ। সেই দুর্গের নাম ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস। যদিও ভ্যাটিকান এখন একে অ্যাপোস্টোলিক আর্কাইভস বলে, কিন্তু সিক্রেট বা গোপন শব্দটি এর আসল পরিচয়। 85 কিলোমিটার দীর্ঘ শেল্পে রাখা এই আর্কাইভসে কি নেই? এতদিন এই আর্কাইভস ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। কেবলমাত্র উচ্চপদস্থ গবেষকেরা, তাও কঠোর শর্ত সাপেক্ষে, এর কিছু অংশ দেখার অনুমতি পেতেন। কিন্তু সময় বদলেছে, চাপের মুখে ভ্যাটিকান তার কিছু দরজা খুলতে বাধ্য হয়েছে, আর সেই খোলা দরজা দিয়েই বেরিয়ে এসেছে এমন সব নথি যা ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলোর ওপর নতুন করে আলো ফেলেছে। ভেবে দেখুন, গ্যালিলিও গ্যালিলাই, যিনি প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, যা বাইবেলের ধারণার সম্পূর্ণ বিপরীত ধারণা ছিল। এই কারণে চার্চ তাকে ধর্মদ্রোহী আখ্যা দিয়েছিলেন। তাকে বাকি জীবনটা গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল। কিন্তু কেন? চার্চ বিজ্ঞানের এই সত্যিটাকে এত ভয় পেয়েছিলেন কেন? এই নতুন খোলা আর্কাইভসে পাওয়া গেছে গ্যালিলিওর নিজের হাতের লেখা চিঠি। এই চিঠিগুলো প্রমাণ করে যে গ্যালিলিও শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি চার্চের ভেতরের অনেক গোপন খবরও জানতেন। তিনি এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যা পোপের ক্ষমতাকেই চ্যালেঞ্জ করেছিল। তাই এর থেকে ধারণা পাওয়া যায়, গ্যালিলিওর বিচার যতটা না বিজ্ঞান নিয়েছিল, তার চেয়ে অনেক বেশি ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। গ্যালিলিও তো 400 বছর আগের কথা। আসুন সাম্প্রতিক অতীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যখন হিটলারের নাৎসি বাহিনী লক্ষ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে পাঠিয়ে হত্যা করছে, তখন ভ্যাটিকানের পোপ পয়াস দ্য 12 কী করছিলেন? তাকে অনেক ইতিহাসবিদ বলেছেন হিটলারের পোপ। অভিযোগ আছে তিনি সব জেনে শুনে চুপ ছিলেন। কিন্তু কেন? 2020 সালের মার্চ মাসে পোপ ফ্রান্সিস যখন ভ্যাটিকানের গোপন আর্কাইভ পোপ পয়াস দ্য 12 আমলের নথিপত্র গবেষকদের জন্য খুলে দেন, তখন সেখান থেকে বেরিয়ে আসা তথ্যগুলো বিতর্ককে আরও উস্কে দিয়েছে। এখানে প্রধান 3টি বিষয় যা গবেষকরা খুঁজে পেয়েছেন। 1. পোপ সব জানতেন। দীর্ঘদিন ধরে ভ্যাটিকান দাবি করে এসেছিল যে পোপ পয়াস দ্য 12 নাৎসি গ্যাস চেম্বার বা ইহুদি নিধনের ব্যাপকতা সম্পর্কে বিস্তারিত জানতেন না। কিন্তু নতুন খোলা নথিতে দেখা গেছে 1942 সালের দিকেই পোপের কাছে পোল্যান্ড এবং ইউক্রেন থেকে ইহুদি হত্যার বিস্তারিত খবর আসছিল। এমনকি একজন জার্মান জিউস যাজক তাকে জানিয়েছিলেন যে প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। তিনি সব জেনেও চুপ ছিলেন। 2. গোপন যোগাযোগ। নথিপত্রে প্রমাণ পাওয়া গেছে যে পোপ হিটলারের সাথে সরাসরি সংঘাতে না গিয়ে একটি গোপন কূটনৈতিক চ্যানেল বজায় রেখেছিলেন। তিনি হিটলারের এক দূত প্রিন্স ফিলিপ ভন হোজেনের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। পোপের ভয় ছিল যদি তিনি নাৎসিদের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা করেন, তাহলে হিটলার ক্ষিপ্ত হয়ে জার্মান ক্যাথলিকদের ওপর আক্রমণ করবে এবং ভ্যাটিকান দখল করে নেবে। অর্থাৎ তিনি ইহুদিদের বাঁচানোর চেয়ে চার্চের প্রতিষ্ঠানকে বাঁচানোকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। 3. সাহায্য না রাজনীতি। কিছু নথিতে দেখা গেছে ভ্যাটিকান অনেক ইহুদিকে গোপনে পাসপোর্ট দিয়ে বা মঠের ভেতরে লুকিয়ে রেখে সাহায্য করেছে। কিন্তু সমালোচকরা বলেছেন এটি পোপের সরাসরি নির্দেশে হয়নি, বরং স্থানীয় যাজকদের উদ্যোগে হয়েছিল। আর কিছু নথি ইঙ্গিত দেয় এই সাহায্যটুকু করা হয়েছিল যাতে মিত্রশক্তি মানে আমেরিকা এবং ব্রিটেন যুদ্ধের পরে ভ্যাটিকানকে দোষারোপ করতে না পারে। এই আর্কাইভ খোলার পর ইতিহাসবিদদের বড় অংশ এখন একমত যে পোপ হয়তো হিটলারের বন্ধু ছিলেন না,
কিন্তু তিনি একজন নৈতিক নেতা হিসাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ না করে একজন সতর্ক রাজনীতিবিদের মতো নিজের গদি এবং চার্চের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন। আপনি যদি মনে করেন আর্কাইভে এইটুকুই তথ্য ছিল, তাহলে আপনি ভুল। আসল চমক এখনও বাকি। আপনারা সবাই রেনেসা যুগের মহান শিল্পী রাফায়েলের নাম শুনেছেন নিশ্চয়ই। তার আঁকা ছবি আজ অমূল্য, কিন্তু ভ্যাটিকানের একটি ঘর পরিষ্কার করবার সময় প্রায় 500 বছরের পুরনো ময়লা এবং ঝুল ঝাড়ার পর দেওয়ালের আস্তরণের নিচ থেকে বেরিয়ে এলো দুটি অজানা ফ্রেঙ্কো বা দেওয়াল চিত্র। এই চিত্র দেখে বিশেষজ্ঞদের চোখ কপালে। এই চিত্রশৈল হুবহু রাফায়েলের মতো, কিন্তু ইতিহাসে এর কোনো উল্লেখ নেই। তাই প্রশ্ন ওঠে, কিভাবে রাফায়েলের মতো একজন কিংবদন্তি শিল্পীর দুটি মাস্টারপিস শতাব্দীর পর শতাব্দী ধরে সবার চোখের আড়ালে লুকিয়ে থাকলো, নাকি এগুলোকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল? কিন্তু এর থেকেও বড় রহস্য অপেক্ষা করছিল ফ্লোরেন্সে, ভ্যাটিকানের প্রভাবাধীন মেডিচি চ্যাপেলে। 1975 সালে মিউজিয়ামের জন্য একটি নতুন প্রস্থানপথ খোঁড়ার সময় কর্মীরা একটি গোপন দরজা আবিষ্কার করেন। সেই দরজা খুলে তারা যা দেখেন তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একটি ছোট অন্ধকার ঘর, আর তার দেওয়াল জুড়ে আঁকা চারকোল স্কেচ। এই স্কেচগুলো আর কারো নয়, স্বয়ং মাইকেল অ্যাঞ্জেলোর। ইতিহাস বলছে 1530 সালে রাজনৈতিক অস্থিরতার সময় মাইকেল অ্যাঞ্জেলো শত্রুদের হাত থেকে বাঁচতে এই গোপন ঘরে 2 মাস লুকিয়েছিলেন। আর সেই একাকিত্বে তিনি তার শ্রেষ্ঠ কিছু ভাস্কর্যের প্রাথমিক স্কেচ এঁকেছিলেন এই দেওয়ালগুলোতেই। ভাবুন, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীর কিছু অদেখা কাজ, যা কোনোদিন কারো দেখারই কথা ছিল না। শিল্পকলা, রাজনীতি, ষড়যন্ত্র, ভ্যাটিকান কিছুই বাদ রাখেনি। কিন্তু যে রহস্যটি সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঠিক নিচে অপেক্ষা করছিল, তা এই সব কিছুকে ছাপিয়ে যায়। আপনি কি জানেন যে বিশাল সেন্ট পিটার্স ব্যাসিলিকার ওপর ভ্যাটিকান দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক নিচে কি আছে? একটি আস্ত নেক্রোপলিস বা সমাধি নগরী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় খনন কার্য চালাতে গিয়ে আর্কিওলজিস্টরা আবিষ্কার করেন যে সেন্ট পিটার্স চার্চটি তৈরি হয়েছে একটি প্রাচীন রোমান কবরস্থানের ওপর। মাটির কয়েক মিটার নিচেই রয়েছে সারি সারি সমাধি, মমি আর প্রাচীন কবর। কিন্তু সব থেকে বড় দাবিটি হলো, এই কবরস্থানেরই কোথাও সইত আছেন যিশু খ্রিস্টের প্রধান শিষ্য সেন্ট পিটার। ভ্যাটিকানের দাবি তারা এখান থেকে সেন্ট পিটারের হাড়গোড় খুঁজে পেয়েছেন। কিন্তু তা কি সত্যিই পিটারের হাড়? এই প্রশ্নটা কিছু বিজ্ঞানীরা তুলেছিলেন। যদি এই হাড়গুলো পিটারের না হয়, যদি সেন্ট পিটারের সমাধি এই সম্পূর্ণ ধারণাটি একটি সাজানো গল্প হয়, তাহলে যে বিশ্বাসের ওপর ভ্যাটিকান দাঁড়িয়ে রয়েছে সেই ভিত্তিটাই কি নড়বড়ে হয়ে যায় না? ভিত্তি নাড়ানোর মতো আরও জিনিস আছে। ভ্যাটিকান লাইব্রেরিতে রাখা আছে কোডেক্স ভ্যাটিকানাস। এটি বিশ্বের প্রাচীনতম এবং সম্পূর্ণ বাইবেলগুলোর মধ্যে একটি, যা 4th শতাব্দীতে লেখা। কিন্তু মজার ব্যাপার হলো, এই বাইবেলের সাথে আজকের দিনের বাইবেলের কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। আরও ভয়ের ব্যাপার হলো, এর কিছু অংশ হারিয়ে গেছে। যেমন বুক অফ রেভেলেশন বা বাইবেলের সেই অংশ যেখানে পৃথিবীর শেষ বা অ্যাপোক্যালিপসের বর্ণনা আছে, এই শেষ অংশটি কোডেক্স ভ্যাটিকানাসে নেই। এটা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছে? এমন কি লেখা ছিল সেই শেষ অংশে যা ভ্যাটিকান চাইনি আমরা জানি? ভ্যাটিকানের সংগ্রহশালা শুধু বই বা হাড়গোড়ে সীমাবদ্ধ নয়। আপনি জানলে অবাক হবেন, ভ্যাটিকান মিউজিয়ামে সারি সারি মিশরীয় মমি রাখা আছে। হ্যাঁ, ফেরাওদের দেশের মমি। খ্রিস্টান ধর্মের পীঠস্থানে মিশরীয়দের মমি কি করছে? এর পেছনে কারণই বা কি? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবির বাইরেও তার লেখা নোটবুক বা কোডেক্স আছে এখানে। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন বহুমুখী প্রতিভাবান একজন ব্যক্তি, যে সময়ের থেকে অনেক বেশি এগিয়ে। তিনি এমন সব যন্ত্রের নকশা করেছিলেন যা আজকের দিনেও অবিশ্বাস্য। ভ্যাটিকানের কাছে দা ভিঞ্চির এমন কিছু কোডেক্স আছে যা মানব শরীর, অ্যানাটমি এবং মেকানিক্স নিয়ে তার গভীর গবেষণার প্রমাণ দেয়। কিন্তু এই কোডেক্সের এখানে থাকার কারণ কি? চার্চ কি দা ভিঞ্চির এই জ্ঞানকে ভয় পেত? তারা কি তার কাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন? আপনারা হয়তো জানেন কেরালার শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের কথা। ভ্যাটিকানের মতোই এই মন্দিরের নিচেও আছে রহস্যময় ভল্ট, যা খোলা যাচ্ছে না, যার ভেতরে আছে অফুরন্ত সম্পদ এবং অজানা রহস্য। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ভ্যাটিকান বা শ্রী পদ্মনাভস্বামী মন্দির পৃথিবীর আসল রহস্য লুকিয়ে রেখেছে নিজের বুকের ভেতরে, যা সময়ে সময়ে মানব সভ্যতার উন্নয়নের পথে নতুন গতি যোগ করছে? ভ্যাটিকান শুধু অতীত নয়, বর্তমানের রহস্য নিয়েও বেঁচে আছে। শ্রাউড অফ তুরিন, এক টুকরো কাপড়
যাতে কথিত আছে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ দেহের ছাপ রয়েছে। লক্ষ লক্ষ মানুষ একে অলৌকিক বলে বিশ্বাস করেন। কিন্তু 1988 সালের কার্বন ডেটিং পরীক্ষার সময় জানা যায় এই কাপড়টি মধ্যযুগের, যিশুর সময় নয়, এটি একটি নিখুঁত জালিয়াতি। তবুও ভ্যাটিকান এই কাপড়টিকে সযত্নে রেখে দিয়েছে। কেন? তারা কি ভক্তদের বিশ্বাস নিয়ে খেলা করছে, নাকি কার্বন ডেটিং পদ্ধতিতেই কোনো ভুল ছিল? আমরা গ্যালিলিওর চিঠি দেখলাম, মাইকেল অ্যাঞ্জেলোর গোপন ঘর দেখলাম, সেন্ট পিটারের হার নিয়ে সন্দেহ প্রকাশ করলাম, আর হারানো বাইবেলের পাতা খুঁজলাম। এই সব কিছুর পরেও আসল ভয়ঙ্কর আবিষ্কারটি কি জানেন? আসল আবিষ্কারটি কোনো জিনিস নয়, কোনো সোনাদানা বা মমি নয়। আসল ভয়ঙ্কর আবিষ্কারটি হলো তথ্য, এবং সেই তথ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ভ্যাটিকান শত শত বছর ধরে পৃথিবীর সবথেকে বড় নলেজ গেট কিপার হয়ে থেকেছে। তারা ঠিক করেছে আমরা কি জানবো আর কি জানবো না। তারা ইতিহাস লিখেছে, বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করেছে, শিল্পকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। তারা আমাদের কাছ থেকে যে জিনিসটা লুকিয়ে রেখেছে তা হলো প্রশ্ন করার ক্ষমতা। কিন্তু এই ডিজিটাল যুগের সুবিধাতে ভ্যাটিকান আর একা তথ্য নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই তারা বাধ্য হচ্ছে তাদের দরজা খুলতে। তারা এখন বলছে, দেখো আমরা কতটা স্বচ্ছ, আমরা কিছুই লুকিয়ে নেই। কিন্তু বিশ্বাস করুন, যা আমাদের দেখানো হচ্ছে তা হয়তো সমুদ্রের এক বিন্দু জল মাত্র। আসল রহস্য, আসল ভল্টগুলো হয়তো এখনও মাটির অনেক গভীরে, মোটা দেওয়ালের আড়ালে বন্ধ হয়ে আছে। তাহলে আমাদের কি করা উচিত? ভয় পেয়ে চুপ থাকা, নাকি অন্ধের মতো সব বিশ্বাস করা? না, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আপনার পাঠ্য বই যা শেখায়, আপনার শিক্ষক যা বলে, এমনকি আমি এই ভিডিওতে যা বলছি, সব কিছুকে প্রশ্ন করুন, কৌতূহলী হন। কারণ জ্ঞানই হলো আসল ক্ষমতা, আর সেই জ্ঞান যা আমাদের কাছ থেকে এতদিন লুকানো ছিল তা এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। সত্যের সন্ধান করা আপনার এবং আমার দায়িত্ব। আপনাদের যদি আজকের এই রহস্যের সফর ভালো লেগে থাকে এবং আপনার কৌতূহল এক বিন্দু যদি জেগে থাকে, তাহলে আপনার জানার এই ইচ্ছেকে এখানেই থামাবেন না। আপনি কি জানেন আটলান্টিকের গভীর রাতে কি ঘটেছিল? ডান দিকে আসা ভিডিওটিতে ক্লিক করুন এবং দেখুন একটি বিমান কিভাবে ভূতের মতো 120 কিলোমিটার গ্লাইড করেছিল। ক্লিক করুন আর একটি নতুন রহস্যের গভীরে ডুব দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।